এনডিএম এর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না, আর সিআরআই জিপিএ মানে জিপিআর কখনো সিআরআই হবে না। জিপিআর এর একমাত্র কাজ হলো রিসার্চ করা পলিসি ভিত্তিক। সো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কি কি জিনিস কাজে আসতে পারে সেগুলো সায়েন্টিফিক রিসার্চ করে তারা সে করেন, এবং যারা আছেন জিপিআর এর সাথে জড়িত তারা সবাই ইদার পিএইচডি স্টুডেন্ট বা একাডেমিক, এবং তারা বাংলাদেশি এবং বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। তার জন্য এনডিএম এর এই জিপিআর এর সাথে এই যে ফ্যাসিস্ট সরকার, আমি একদম প্রথম আলোচনা একবার বলেছিলাম যে আমাদের দুটো লক্ষ্য ছিল এই রিফর্মগুলোর মাধ্যমে। একটা হলো ফ্যাসিজম যেন আর কখনো না আসে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি। এবং এই যে কার্টেলস এবং বিজনেস গ্রুপস যেভাবে গত 15 বছর কাজ করেছে, আমরা এই পুস্তকেও পরিষ্কার, এই প্রবন্ধতে পরিষ্কার দেয়া আছে কেন আমরা বিশ্বাস করি যে ফ্যাসিজম তৈরি করার জন্য সেটা বিশাল একটা শক্তি ছিল, এবং সেটা বিশাল শক্তি ছিল বলেই এগুলোকে কিভাবে ভাঙা যায়, কিভাবে এর আগে অন্য দেশে হয়েছে এবং আমরা হয়তো চেষ্টা করতে পারি, সেগুলো আমরা এই প্রবন্ধতে রাখতে চেষ্টা করেছি। একইভাবে মিডিয়া, দ্য ফোর্থ স্টেট, তাদেরকে কিভাবে করাপ্ট করা হয়েছে এবং কিভাবে আমরা চেষ্টা করতে পারি। এবং এগেন সবগুলোই কিন্তু রিফর্মের শুরু। মানে মিডিয়াতে কিভাবে রিফর্ম হবে এটা হয়তো আশরাফ কায়সার ভাই আমাদেরকে অনেক বেটার বলতে পারবেন দেন আমাদের জিপিআর এর রিসার্চাররা যা বের করতে পেরেছেন, কিন্তু আলোচনা একটা শুরু তো হতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো করেছি। একই সাথে আশরাফ কায়সার ভাই আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এনডিএম এর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না, আর সিআরআই জিপিএ মানে জিপিআর কখনো সিআরআই হবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জিপিআর এর একমাত্র কাজ হলো রিসার্চ করা পলিসি ভিত্তিক। সো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কি কি জিনিস কাজে আসতে পারে সেগুলো সায়েন্টিফিক রিসার্চ করে তারা সে করেন, এবং যারা আছেন জিপিআর এর সাথে জড়িত তারা সবাই ইদার পিএইচডি স্টুডেন্ট বা একাডেমিক, এবং তারা বাংলাদেশি এবং বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। তার জন্য এনডিএম এর এই জিপিআর এর সাথে তারা সংযুক্ত। একই সাথে আমাদের আরেক রাজপথের সহযোদ্ধা রাশেদ খান, নট মেনন, রাশেদ খান সাহেব কয়েকটা কথা তুলেছে। আমরা আসলে উনার সাথে একই সাথে বিশ্বাসী যে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের নির্বাচনে যেন আসতে না পারে এইটা ইনশিওর করা, এটা আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট বলছি। লিগালি এটা আইন প্রণয়নকারী বা আইন মানে কোর্ট, জুডিশিয়ারি তাদের দায়িত্ব, এবং সেটা বাংলাদেশের কারেন্ট আইনে যেটা বলবৎ সেটার মধ্যেই করতে হবে, এর বাইরে যেয়ে না। তবে আমরা রাজনৈতিক ময়দানে যারা এই ফ্যাসিজমের পুরো ব্রান্ডটা ফেস করেছি রাজপথে, আমরা আমাদের ডিমান্ডটা পলিটিক্যালি তুলে ধরছি যে পলিটিক্যালি স্পিকিং আমরা আওয়ামী লীগকে দেখতে চাই, এবং যেটা সত্যি কথা আমরা বিশ্বাস করি একটা নির্ধারিত অল্প সময়ের ভিতরে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ এমনিও নির্বাচন করতে পারবে না, তাদের কোনো পলিটিক্যাল মানে তাদের কোনো নমিনেশন পেপারই তুলতে পারবে না। তো সেই আলোচনাটা আমরা ওখানে শেষ করে আমি আবারও মঞ্জু ভাইয়ের অ্যাপ্লিকেশন এবং শফিক ভাই কয়েকটা কথা বলেছেন যে এই যে কেয়ারটেকার সরকারের পরও কিন্তু এই প্রত্যেকটা রিফর্ম আনরাভেলিং হয়ে যায়। সো এখানে আসলে এই যে কালচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটায় অনেকের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি যে পরপর 3-4টা নির্বাচনের পর আমরা এমন একটা জায়গায় এসেছিলাম যে ইলেকট্রাল কম্পিটিশন সবাই ফিল করা শুরু করেছিল, এবং ইলেকট্রাল কম্পিটিশন ফিল করা শুরু করেছিল বিধায় একটা স্পেসিফিক দল হয়তো কেয়ারটেকার সরকার সরিয়ে দেবার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছিল 2009 সালের পর। সো ওইটা যদি তারা শুধু সরাতে না পারতো, ওইখানে যদি আমাদের কিছু ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আরো শক্ত থাকতো, ওখানে যদি আমাদের পলিটিক্যাল ভয়েসেস গুলো আমরা হয়তো আরো শক্তভাবে রেজ করতে পারতাম, পারিনি, অনেক কিছু হয়েছে সেগুলো নিয়ে আর এখন আলোচনা না, বাট তাহলে হয়তো ইলেকট্রাল কম্পিটিশনটা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে গত 15 বছর এই ঘটনাগুলো ঘটতো না। সো এখন আমরা বিশ্বাস করি অনেক রিফর্ম দরকার, আমি শফিক ভাইয়ের সাথে পুরোপুরি একমত, অ্যাপ্লিকেশন দরকার, শহীদুল আলম ভাইয়ের সাথে পুরোপুরি একমত, কিন্তু একই সাথে ইলেকট্রাল কম্পিটিশনটাকে জোরদার ভাবে বাংলাদেশের জমিনে ফেরত আনা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি।